নমস্কার, শুভ সন্ধ্যা এবং শুভ নববর্ষ সব্বাইকে। আগামী বছর সবার খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন, আর অবশ্যই গল্প শুনতে থাকুন। শাশ্বতী সিনাটক্সে আপনাদের সব্বাইকে স্বাগত। আপনারা শুনছেন সমুদ্রকন্যা আশাপূর্ণা দেবীর আজ শেষাংশটুকু। শুরু করি। আর একদিন এলেন সিংহ সাহেব। বিয়ের আর দিন তিনেক বাকি। বিনীত অনুরোধ জানালেন, বিয়ে বাবদ আসল ভালো শাড়িগুলোই কেনা বাকি। ইচ্ছে যে পরবে সে নিজে পছন্দ করে নেবে। অবশ্য একা নিয়ে যাবার মতো অসভ্য প্রস্তাব তিনি করছেন না। সোমার মাও চলুন। সোমার অনুমতি চাইলেন তিনি। সোমা এই বিনীত অনুরোধের সামনে রূঢ় হবে কি করে? অথচ সোমা বেশ টের পাচ্ছে এ আর একটা প্যাঁচ। গাড়িতে নিয়ে ঘোরানো মানেই মেয়েটিকে চিহ্নিত করে রাখা। তবু ভদ্রভাবেই জানায়, দরকার কি? সিংহ সাহেবের তো পছন্দটা নিন্দের নয়। সিংহ সাহেব মৃদু হাসেন। মুখের সেই দাম্ভিকতার খোলসটা যেন খসে গেছে। শুধু আশা আর আনন্দের একটি আভা সেখানে জলজল করছে। সেই জলজলে মুখে বলেন, সাহেব, পছন্দটা নিন্দের নয়, সে বিষয়ে আমিও তোমার সঙ্গে একমত। কথাটার নিগূঢ় অর্থে সোমার কানটা লাল হয়ে ওঠে। তবু সোমা না বোঝার ভান করে বলে, তবে আর কি, ও আপনি নিজেই যা পারবেন করবেন। সোমা আরও শান্ত গলায় বলে, তাছাড়া জানেনই তো গরিবের মেয়ে, দামি দামি জিনিস কখনো চোখেও দেখিনি। কাজেই দোকানে গিয়ে দিশেহারা হয়ে যাব বই তো নয়। তার মানে অ্যাভয়েড করছো? সিংহ সাহেব সহসা ব্যাকুল হয়ে ওঠেন। সহসা প্রায় হরিণ শাবকের ভঙ্গিতে বলেন, কিন্তু তোমার মা তো থাকবেন সঙ্গে, ভয় করবার কি আছে? আমাকে কি তোমার একটা জানোয়ার বলে মনে হয়? সোমা লাল হয়। সোমা বলে, কি আশ্চর্য, এ আপনি কি বলছেন? তবে চলুন। সোমার মা মেয়ের সুমতি দেখে যাত্রাকালে মা কালীর ছবিতে নমস্কার রেখে যান। সোমারা সরু রাস্তাটুকু পার হয়ে দ্রুত পায়ে গিয়ে গাড়িতে ওঠে। হঠাৎ পাশের রোয়াকের জটলা থেকে একটা সিটি ওঠে। একটা গলা বলে ওঠে, এটা কি হচ্ছে দিদিমণি? সোমা ঘাড় নিচু করে গাড়িতে ওঠে। সোমার ভয় হচ্ছিল এক্ষুনি বুঝি ওই জটলাটা এসে গাড়ি ঘেরাও করে দাঁড়াবে, সিটি দেবে, অশালীন কথা বলবে, হয়তো আরোহীদের টেনে নামাবে, রাস্তায় ভিড় জমে যাবে। সোমা সেই ভয়াবহ অবস্থাটা কল্পনা করে। সোমার হাত পা ঠান্ডা হয়ে আসে। তবু সোমা ওদের সঙ্গে ইশারায় একটা ষড়যন্ত্রের আভাসের ভঙ্গি করে। ওরা হয়তো সেটা বুঝতে পারে, তাই হাসতে থাকে ফ্যাক ফ্যাক করে। পাড়ার এলাকা ছাড়িয়ে সাহস ফেরে সোমার। তবে শাড়ি জামা পছন্দটা প্রকৃতপক্ষে সোমার মাই করেন। সোমা শুধু মাঝে দু একবার বলেছে, এত পয়সা নষ্ট করার কোনো মানে হয় না। এই একটা শাড়ির দামে আমাদের মতো গৃহস্থের 2 মাস স্বচ্ছন্দে সংসার চলে যায়। মার অন্তর্টিপুনিতেও থামেনি। সিংহ সাহেব এতে বিচলিত হননি, শুধু গলা খাটো করে বলেছেন, দেখো, সারা জীবন শুধু ভূতের মতো খেটেইছি, কখনো এসব করবার সুযোগ পাইনি। সুযোগ পেয়েছি, করতে দাও না। ভবিষ্যতে বিউটি অ্যান্ড বিস্টের প্রতীক হয়ে বেড়াতে বেরোনো যাবে। সোমা ওই বয়স্ক লোকটার আবেগ বিহ্বল মুখের দিকে তাকিয়ে অবাক হয়েছে, আর প্রতিবাদ করেনি। শাড়ির দোকান থেকে জুয়েলারের দোকানে ফোন করেন সিংহ সাহেব। ওগুলো কালকের মধ্যেই পাচ্ছি তো? হ্যাঁ, নিশ্চয়। ও আচ্ছা, তাহলে এক কাজ করবেন, কাল সন্ধ্যের দিকে ফোন করবেন একটা, আমি নিজেই ডেলিভারি নিয়ে নেব।
ফোন নাম্বারটা মনে আছে তো? আচ্ছা, তবু আর একবার লিখেই নিন। নিয়েছেন কাগজ পেন্সিল? লিখুন। পরপর 6টা সংখ্যা বলে যান সাহেব থেমে থেমে। ওরা যখন পায়ে ল্যাং মেরে স্রেফ ল্যাংড়া বানিয়ে দেবার পরিকল্পনায় মশগুল হয়ে শীষ দিচ্ছিল, সিংহ সাহেব তখন সেই পায়ের জোরে টগাবগ করতে করতে 2টো সিঁড়ি টপকে টপকে দোতলায় উঠছিলেন। মনের সঙ্গে শরীরটাও বুঝি অর্ধেক হালকা হয়ে গেছে। ঘরে ঢুকে আরশির সামনে দাঁড়ালেন। একটি সুন্দরী তরুণীর চোখ দিয়ে নিজেকে দেখতে চেষ্টা করলেন। এমন কি ত্রুটি খুঁজে পাবে সে এই স্বাস্থ্যদীপ্ত দীর্ঘ দেহটার মধ্যে? প্রৌঢ়ত্বের ছাপ পড়েছে কোথাও? আর যৌবন কি শুধুই বয়সে? ওই যে সিংহ সাহেবের দূর সম্পর্কের জ্ঞাতি ভাগ্নেটা, যাকে বলতে গেলে বাজার সরকার হিসেবেই বাড়িতে আশ্রয় দিয়েছেন সিংহ সাহেব, তার বয়স নাকি 28। তার মানে সিংহ সাহেবের বয়সের অর্ধেক। মশলাহীন সেদ্ধ ঝোল খেয়ে কাটায় সে। তেল মশলা খেলেই নাকি আমাশা হয় তার। আর একখানার বেশি 2খানা মাছ খেলে চোঁয়া ঢেকুর ওঠে। এই ঐশ্বর্যের ঘরে আশ্রয় পেয়েও ভোগের সুখ নেই। শুধু ও কথাই বা কেন, আজকালকার কোন ইয়ংম্যানটারই বা ওর চেয়ে ভালো অবস্থা? সময় মেপে খায়, থেমে থেমে হাঁটে, গুরুপাক খাদ্য দেখলে শিউরে ওঠে, আর ডাক্তারকে আর জ্যোতিষীকে শিয়রে নিয়ে বসে থাকে। ভগবান মানেন না বাবুরা, কিন্তু ভূত মানেন। মানেন গ্রহদের ষড়যন্ত্র আর তার দরুন দুর্বিপাক। তাই সেকেলে মাদুলি কবচকে ত্যাগ করে একেলে স্টোন পরে এক গাদা। সিংহ সাহেব কি ওই ক্ষীণ বক্ষ শীর্ণমুখ ডিসপেপটিক যুবকদের থেকেও বৃদ্ধ? আর একবার মদগর্ব ভরে নিজেকে দেখেন সিংহ সাহেব। অনেক আধুনিক যুবকদের থেকে অনেক বেশি যুবক সিংহ সাহেব। পুরনো চাকর এলো, বলল, বাবু দর্জি এটা দিয়ে গেছে। সিল্কের পাঞ্জাবি আনলো একটা। হ্যাঁ, বরসজ্জার জন্যে এই সেরা দামি গরদের পাঞ্জাবিটি করতে দিয়েছিলেন সিংহ সাহেব। কিন্তু সিংহ সাহেব হাসলেন, মনে মনে বললেন, তা বললে কি হবে? বিয়ে করতে তো আমি বুশ শার্ট আর প্যান্ট পরে যাব না? হ্যাঁ, ওইটাই পরে থাকেন সাহেব, অবশ্য পার্টি ফার্টি বাদে। সেসব জায়গায় ফুল স্যুট পরতেই হয়। যখন যা উপলক্ষ তখন তার উপযুক্ত। কিন্তু বাকি সময় ওই টেরিলিন প্যান্ট আর ডেক্রন শার্ট। ধুতি পাঞ্জাবি কদাচ না। আত্মীয়জনের বাড়িতে কাজে কর্মে নেমন্তন্নেও না। আগে আগে পরতেন ধুতি পাঞ্জাবি, সামাজিক কাজে সামাজিক সাজ নিয়ে গিয়ে উদয় হতেন। কিন্তু বয়স একটু বাড়ায় আর চেহারাটা একটু ঢিলে হওয়ার সঙ্গে সঙ্গেই টের পেলেন সিংহ সাহেব ধুতি পাঞ্জাবি পরলেই কেমন যেন বুড়ো বুড়ো লাগে। কোনো মতেই অভ্যস্ত স্মার্ট ভাবটা ফোটানো যায় না। পেটটা বড় লাগে, কাঁধটার কাছে যেন একটা অসহায়তার ছাপ। অথচ ওই প্যান্ট শার্টে টকবগে চকচকে, যেন একটা তেজি ঘোড়া, যেন একটা নতুন মডেলের মোটর গাড়ি। আজও তা দেখায়। অতএব তদবধি ধুতি পাঞ্জাবি বাতিল। যাতে যাতে বয়স বেশি দেখায় সেগুলো সর্বদা পরিত্যাজ্য। কিন্তু সিংহ সাহেব হাসলেন একটু। বিয়ে বলে কথা, বিয়েতে তো ঠিক বরের মতোই সাজতে হবে। গরদের পাঞ্জাবি, চেলির ধুতি, তাতে জরি পাড়, আর মাথায় টোপর, হাতে জাঁতি। অতএব এই পাঞ্জাবিটা যেমনই হোক আর পরে যেমনই দেখাক, পরতেই হবে। এখনই একবার পরব, দেখব কেমন দেখায়, ভাবলেন সিংহ সাহেব। তারপরেই ভাবলেন, না না, সেটা অন্যায় হবে। একেবারে শুভ লগ্নেই নতুন পরবেন। এখন শুধু আরশির সামনে দাঁড়িয়ে একবার গায়ে ধরে দেখা, তার বেশি নয়। দেখলেন পছন্দই হচ্ছে না। তবু কি আর করা যাবে? বিয়ের সময় কি অতটা তাকিয়ে দেখবে কোণে? কোণে
কোণে। কি চমৎকার শব্দটি! পাঞ্জাবিটা নামিয়ে রেখে একবার চারিদিকে তাকিয়ে দেখেন সিংহ সাহেব। কোণের উপযুক্ত সাজানো আছে তো সব। নতুন কেনা জোড়া খাটের দিকে তাকালেন, ড্রেসিং আয়নাটার দিকে তাকালেন, কল্পনা করতে লাগলেন ওই আরশির সামনে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে চুল বাঁধছে সে। কি রোমাঞ্চময় হবে সেই দৃশ্য! বিয়েটা পাকা করে ফেলে আসার পর থেকে ভাবি বধূর সুখ সুবিধে আরামের জন্যে আয়োজনের অবধি নেই। তবু চারিদিকে তাকিয়ে তাকিয়ে খুঁটিয়ে দেখছেন কোথায় কি ত্রুটি রয়ে গেল। মাঝে মাঝে অবশ্য সমাদের সেই দেয়ালে চটা ওঠা গলির মধ্যেকার বাড়িটা আর তার সাজসজ্জার কথা মনে পড়ে মুখে একটু সূক্ষ্ম হাসি ফুটে উঠছে, যেটাকে করুণারই বলা চলে। সেটা মাঝে মাঝেই। তারপরই সেই ভাঙা বাড়ির ছায়াকে আড়াল করে এসে দাঁড়াচ্ছে একটি অলৌকিক লাবণ্যমণ্ডিত পূর্ণ যৌবনের মহিমা। গাড়িতে যখন উঠে এসে বসল, যখন তাকে তার জীর্ণ পরিবেশ থেকে মুক্ত মূর্তিতে দেখতে পেলেন সিংহ সাহেব যেন দিশেহারা হয়ে গেলেন। এই লাবণ্যের প্রতিমা আর দুদিন পরে হবে সিংহ সাহেবের নিজস্ব। তাকে নিয়ে এসে এই প্রাসাদে স্থাপন করবেন। লাল ভেলভেটের চটি পরা দুখানি সোনালি পা সিংহ সাহেবের এই কার্পেট পাতা মেজে বিচরণ করে বেড়াবে। আজ রসভঙ্গ স্বরূপ ওই প্রৌঢ়া মহিলাটি গাড়িতে বসেছিলেন, এরপর থাকবেন না। সিংহ সাহেব আর সেই লাবণ্য মূর্তির মাঝখানে কোনো ব্যবধানের প্রাচীর থাকবে না। ওই যে আধ হাত পুরু ডানলোপিলোর গদিমোড়া রাজসজ্জা, ওখানে বিছিয়ে থাকবে এক খণ্ড সুষমা। সিংহ সাহেবের আবেগ আর কল্পনার রঙে রঞ্জিত হয়ে সোমা যেন অপরূপ হয়ে ওঠে। নইলে এ যাবৎ ওর সম্বন্ধে এত কে ভেবেছে? ছেলেবেলা থেকে সুন্দরী আখ্যাটা পেয়েছে বটে, তবে এমন খুঁটিয়ে খুঁটিয়ে কে দেখেছে, কে ভেবেছে, কে তার প্রতিটি অঙ্গের আলাদা আলাদা ব্যাখ্যা করেছে? বড়জোর শঙ্কর মা কি দিদি বলেছেন, এত কাজ করিস তবু তোর আঙুলগুলো কি চমৎকার বাবা, যেন চাঁপার কলি। বড়জোর ক্লাসের মেয়েরা বলেছে, তুই যে এখনো রাস্তায় ঘাটে চড়ে বেড়াচ্ছিস কি করে তাই ভাবি, কোন কালে লুট হয়ে যাবার কথা। আর ইদানিং যখন দুপুরে দুপুরে ঘুরে সাবান কোম্পানির ক্যানভাসিং করতে গেছে, মহিলারা ওকে ভাগিয়ে দিয়ে দরজা বন্ধ করে দেবার পর বলা বলি করেছেন, তোমার আবার সাবান বেচে বেড়াবার কি দরকার বাবা, এত রূপে একটা কেষ্টবিষ্টু বর বাগাতে পারছো না। আর শঙ্খ, সে হয়তো আবাল্যের নিত্য সাহচর্যে ভুলেই গেছে সোমা নামের ওই অরূপের মূর্তিটার রূপ আছে। অতএব সোমার রূপ এতদিন গেরস্থর উঠোনের গাছের গোলাপের মতো অবহেলিতই ছিল। সিংহ সাহেব তার বুভুক্ষ চোখ আর অসময়ের আবেগের মন নিয়ে সে রূপকে নতুন করে আবিষ্কার করছেন। তাই সিংহ সাহেব আর আগের মতো বাড়ি ফিরে আরামে গা ডুবিয়ে পড়ে থাকতে পারছেন না। ছটফট করছেন, ওঠা বসা করছেন, এটা নাড়ছেন ওটা নাড়ছেন, আর মাঝে মাঝেই পুলক রোমাঞ্চে বিহ্বল হচ্ছেন। তরুণী মেয়ের সঙ্গ কি সিংহ সাহেবের জীবনে এতই দুর্লভ ছিল? তা তো নয়, তবু এই বিহ্বলতা। তেমন একটি মেয়েকে বৈধভাবে নিজের ঘরে প্রতিষ্ঠিত করতে পারার কল্পনায় যে এত সুখ, সম্পূর্ণ অধিকারের দাবিতে আয়ত্তে পাওয়ার ভাবনায় যে এত শান্তি, কে জানতো এ কথা? এই মেয়ে শুধু তার লীলা সঙ্গিনীই হবে না, জীবন সঙ্গিনীও হবে। একে তিনি কোনোদিন বলতে পারবেন, চাকর বাকরের হাতে আর হোটেলে খেয়ে খেয়ে জীবন গেল, একদিন তোমার হাতে খাবো কিন্তু। আচ্ছা, তুমি পোস্ত চচ্চড়ি রাঁধতে জানো না? ছেলেবেলায় মার হাতে খেতাম, কি ফার্স্ট ক্লাস যে লাগতো। কোনোদিন হয়তো এ কথাও বলা যাবে, তোমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় না, জানো না কিভাবে করতে হয়? মা লক্ষ্মী পুজো করতেন,
ধূপের গন্ধ, ফুলের গন্ধ, এই সব মিলিয়ে বেশ লাগতো বাড়িটা। এমনিতে তো ফুলও আসে রাশি রাশি, ধূপও জ্বালা হয় গোছা গোছা, কিন্তু সেই গন্ধটা পাই না। করতে পারো না তুমি? কি কি লাগে ওতে? হ্যাঁ, এসব ইচ্ছের আভাস আসছে মনের মধ্যে। ছেলেবেলাটা স্মরণে আসা, ছেলেবেলার কথা কারো কাছে বলার ইচ্ছেটা যে বার্ধক্যের লক্ষণ, সেটা টের পান না সিংহ সাহেব। শুধু মনটা ভূষিত হয়ে ওঠে কাউকে সে কথার শ্রোতা পাবার জন্যে। ওই মেয়েটি হতে পারবে সে শ্রোতা। ও গেরস্থ ঘরের মেয়ে, যেমন ঘরের ছেলে ছিলেন সিংহ সাহেব নিজে। আজকের এই প্রাচুর্যের বৃহৎ চাপের নিচেও সেই ছেলেটা কোথাও যেন টিকে আছে। কর্মজীবনের বহু দুর্নীতি আর বহু অনাচারের আড়ালেও যার স্মৃতির ঘরে মায়ের লক্ষ্মী পুজোর ধূপের গন্ধটি আজও অম্লান আছে। স্ত্রীর মধ্যে মায়ের ভাবরূপটিকে খুঁজে পেতে চায় পুরুষ মাত্রেই। সিংহ সাহেবও তার ব্যতিক্রম নন। চাকর এসে বলল, খেতে দেওয়া হবে? সিংহ সাহেব তাকালেন ওর দিকে। আয়োজন চলছে বহুবিধ। বিস্মিত কৌতূহলের দৃষ্টিতে তাকিয়ে দেখছে চাকর বাকররা। কি জানি নিজেরা কি বুঝছে, কি বলা বলি করছে, কিন্তু সিংহ সাহেব স্পষ্ট করে বলেননি ওদের কাছে। হয়তো নিজের কাছেই জিনিসটা অস্পষ্ট ছিল সিংহ সাহেবের, তাই হয়তো আশাটা আশঙ্কার ঝঙ্কারে স্পন্দিত হচ্ছিল বলেই। আজ একসঙ্গে অনেকক্ষণ এক গাড়িতে চড়ে দোকানে দোকানে ঘুরে নিতান্ত সন্নিকটে দাঁড়িয়ে প্রয়োজনীয় কথা কয়ে যেন আশঙ্কাটা ঝাপসা হয়ে গেছে, আশা পায়ের নিচে মাটি পেয়েছে। তাই ভাবলেন এদের বলা দরকার। ভাবলেন আত্মীয় মহিলাদের মধ্যে কাকে আগে থেকে এনে রাখা যায়। চাকরটার দিকে তাই তাকালেন উৎফুল্ল কৌতুকের চোখে। বললেন, দে, আর 2-4 দিন দে, এরপর তোর দায়িত্ব কমবে। দায়িত্ব কমবে? এ আবার কি কথা? ও থতমত খেয়ে বলে, আগে কি বলছেন? বলছি, আর আমার খাওয়া নিয়ে মাথা ঘামাতে হবে না তোকে, বাড়িতে গিন্নি আসছেন। হ্যাঁ, এই রকম বেখাপ্পা কথাটাই বলে ফেলেন সিংহ সাহেব। বলেন না, মেম সাহেব আসছেন। তোমাদের মা আসছেন বলতেও বাধল, তাই ওই গ্রাম্য শব্দটাই ব্যবহার করে বসেন। পুরনো চাকর, তবে মাই ডিয়ার নয়, মানে তেমন হবার সাহস তাকে কখনো দেননি সিংহ সাহেব। তাই সে শুধু মাথাটা একটু নিচু করে বলে, কবে? এই তো সামনের 12 তারিখে। বিয়ে বাড়িতে খাটিস ভালো করে, বকশিস পাবি, বলে সহসা এই প্রথম একটু মাইডিয়ার হাসি হাসলেন সিংহ সাহেব। আর তারপরই তাড়াতাড়ি বলে উঠলেন, কই দে খেতে। হয়তো লজ্জা ঢাকতেই এই ব্যস্ততা। ওরা যে ওর সেই ভাগ্নের সদ্বিবেচনার ফলে প্রথম দিনেই খবরটা পেয়ে অবহিত আছে তা খেয়াল করলেন না। ব্যস্ততা দিয়ে লজ্জা ঢাকলেন। চাকরটা চলে গেলে উঠলেন, আর একবার আরশির সামনে দৃপ্ত ভঙ্গিতে দাঁড়ালেন। তারপর কল্পনা করতে চেষ্টা করলেন ধুতি, পাঞ্জাবি, টোপর আর ফুলের মালা পরে কেমন দেখাবে। জানতে পারলেন না সেই মালা ছিঁড়ে ধুলোয় লুটোবার ষড়যন্ত্র চলছে ঠিক সেই মুহূর্তেই। সোমাকে, সোমার মাকে ওদের বাড়িতে নামিয়ে দিয়ে গেছেন সিংহ সাহেব। ঈশ্বর রক্ষা করেছেন যে ফেরার সময় সেই ছেলেগুলোর সঙ্গে চোখাচোখি হতে হয়নি। দিনের মধ্যে খানিকটা সময় জায়গাটা ফাঁকা রাখে ওরা, নেহাতি খাওয়া দাওয়ার দরকারে। সোমা শান্তির নিঃশ্বাস ফেলে, অথচ সোমার মনের মধ্যে একটা অশান্তির ঝড় বয়। সোমার চোখের সামনে সিনেমার ছবির মতো অনেক দৃশ্য ছোটাছুটি করে। সোমা একটা উচ্ছৃঙ্খল জটলার ভয়ঙ্কর অসভ্য চিৎকার শুনতে পায়। সোমা একটা ভাঙা চোরা তোবড়ানো গাড়ি দেখতে পায়। সোমা একটা থ্যাতলানো মানুষের খানিকটা খানিকটা দেখতে পায়। তার সঙ্গে সোমা একখানা জলজলে মুখ দেখতে পায়। আশা, আনন্দ
আর বিশ্বাসের আভায় জ্বলে। মুখটায় বয়সের ছাপ, কিন্তু সোমা নামের মেয়েটার গায়ে ওটা কিসের ছাপ? ক্লেদাক্ত কালচে। রাত্রি ভোর ওই ছাপটা তাড়া করে ফেরে সোমাকে। সোমার মাথার মধ্যে মস্তিষ্কের সমস্ত কোষে কোষে 6টা সংখ্যা হাতুড়ি পিটতে থাকে। 3407, 3407। আরও যেন কি? হ্যাঁ, মনে পড়েছে। কানের পর্দা মনে পড়িয়ে দিয়েছে। পরপর 2টো একই সংখ্যা। ওই সংখ্যাগুলো এত সশব্দ হচ্ছে কি করে? সারাক্ষণ হাতুড়ি পিটিয়ে পিটিয়ে ঘোষণা করছে কেন নিজেকে? কি বলছে ওরা সোমাকে? সকালবেলা সোমা মার কাছে গিয়ে কি যেন বলতে গিয়ে ফিরে আসে। দুপুরবেলা সোমা একটা বইয়ের পাতার ওপর মন বসাবার আপ্রাণ চেষ্টায় ব্যর্থ হয়ে মার ঘরে এসে দাঁড়ায়, আবার ফিরে যায়। অসম্ভব চাঞ্চল্য নিয়ে ঘুরে বেড়ায় ছাতে, ঘরে। অবশেষে সোমা বিকেলবেলা মার কাছে এসে বলে, মা, একবার বাসন্তীদের বাড়ি যাচ্ছি। বাসন্তীদের বাড়ি? সোমার মা প্রসন্ন হন। বাসন্তীরা বড় লোক, ওদের বাড়ি যাওয়া চলে এখন। আগে সোমার মা বলতেন, ওদের বাড়ি আবার যাওয়া কেন বাপু, ওরা বড় লোক। আজ সোমার মা প্রসন্ন সম্মতি দেন। ভাবেন, ভয়ানক চাঞ্চল্য দেখছি, যাক বন্ধুর সঙ্গে 2টো গল্পগাছা করে আসুক, মন স্থির হবে। সোমা বেরিয়ে আসে। রকের ছেলেগুলো হইচই করে ওঠে, সিটি মারে। কে একটা বলে ওঠে, নিশ্চিন্তে থাকুন দিদি। সোমা দ্রুত পায়ে পার হয়ে যায় রাস্তাটা। বাসন্তীদের বাড়িতে গিয়ে দেখল বাসন্তী নেই। সোমা স্বস্তির নিঃশ্বাস ফেলে। বাসন্তীর মা বলে, বস একটু, আসবে এখুনি। সোমা বলে, বসছি। তারপর বলে ওঠে, মাসিমা, একটা ফোন করতাম। ডায়াল করতে থাকে সোমা। মস্তিষ্কের কোষে কোষে একটা সিটির শব্দ ওঠে। সোমা ঘামে ভিজে হাতে রিসিভারটা চেপে ধরে। তারপর ছাড়া ছাড়া, থামা থামা, কাঁপা গলা শোনা যায় সোমার। জানেনি তো আজকালকার এইসব ছেলেদের কাণ্ড, শুনেছে আর কি। তাই ভাবছি, যদি অন্য কোথা, মানে আর কি, যদি আগের দিন বাবা মা আমি, না, ধন্যবাদের কি আছে, একটা বিশ্রী ব্যাপার ঘটে, এ আর কার ইচ্ছে হয় বলুন। তারপর সোমা বাসন্তের টেবিল থেকেই একটা কলম কাগজ টেনে নেয়, লেখে, শঙ্খ, দেখছি বিশ্বাসভঙ্গ কাজটা যত সোজা ভেবেছিলাম তত সোজা নয়, সহজ নয়। মানুষ শব্দটার গণ্ডির বাইরে চলে যাওয়া। তাই নিজের পাতা জাল নিজেই কেটে দিচ্ছি। তবে যদি তোমার সম্পর্কে বিশ্বাসভঙ্গের প্রশ্ন তোলো, তা সে তো তুমি আগেই বদান্যতার খাতায় সই করে রেখেছ। আর এখন ভাবছি, একটা ক্লেদাক্ত অনুভূতির উপরে প্রতিষ্ঠিত জীবনে কি সুখী হতে পারতাম আমরা? ধরেই নাও, অতএব সোমা বলে কোনো মেয়েকে দেখনি কোনো দিন। ইতি, সোমা। সমুদ্রকন্যা গল্পটি আজ এখানেই শেষ। গল্প ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নিজের গল্প পড়া এবং আপনাদের শোনানোর জন্য এতটাই ব্যস্ত হয়ে থাকি যে এই কথাগুলো বলা হয়ে ওঠে না। সঙ্গে থাকবেন।